প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে রুটিন মাফিক রুটিন অনুযায়ী আজকে আমার ক্লাস হওয়ার কথা নয়। ক্লাসটা তোমাদের বৃহস্পতিবারে, কিন্তু তোমাদের আলী স্যার এবং আব্দুল কাইম স্যার তাদের বিশেষ কারণে উপস্থিত হতে পারছে না বলে আজকে আমি একটা অতিরিক্ত ক্লাস হিসাবে আমার ক্লাসটা গণ্য হবে। আমি আজকে ক্লাস নিচ্ছি এবং আগামীকাল বুধবার মোহাম্মদ আলী স্যারের যে ক্লাস, ওইটা তোমাদের আব্দুল কাইম স্যারের ক্লাসটা হবে ওই সময়। আর বৃহস্পতিবারে আমার যেটা ক্লাস আছে সেই ক্লাসটা হবে রুটিন মাফিক, অর্থাৎ আমার একটা অতিরিক্ত ক্লাস হচ্ছে। সিলেবাসটাও শেষ করতে হবে এ কথা ভেবেই আমি ক্লাসটা নিলাম। গতদিন সম্পাদ্যের অন্তর্বৃত্ত হচ্ছিল, অন্তর্বৃত্তে শেষ করেছিলাম। দুই একজন আমাকে বলেছে, কপিও পাঠিয়েছে করে যে হয়েছে কিনা। একজনের দেখলাম পরিবৃত্ত হয়েছে, অন্তর্বৃত্ত মেলাতে পারিনি, আমাকে পাঠিয়েছে, দেখেছি আমি। অন্তর্বৃত্ত আমি করবার সময় বলেছিলাম তোমাদের যে অন্তর্বৃত্ত সাধারণত অনেক সময় মেলে না, মানে হয়তো কোথাও স্কেল বসাতে ত্রুটি হয়ে যায়, কোথাও হয়তো রুল পেন্সিলে বসে রুল কম্পাসে বসে একটু যদি চাপ দিতে গিয়ে অনেক সময় কম্পাসটা ঢিলে ঢালা থাকে, আবার কোনো সময় খুব আঁটো হয়ে থাকে। হয়তো এইভাবে বসাতে গেলাম, এইভাবে বসাতে গিয়ে যেভাবে চাপটা নিলাম তার থেকে একটু বেশি হয়ে গেল, এরকম হয়ে যেতে পারে। তখন হয়তো অনেক সময় মেলে না। অন্তর্বৃত্ত মেলানো সত্যিই কঠিন, আমি নিজেই স্বীকার করব। যার জন্য বলেছিলাম যদি পরীক্ষাতে অন্তর্বৃত্তের অল্টারনেটিভ কোনো কিছু থাকে তবে সেটাই করবে। আর তবে মিলবে না কেন, অন্তর্বৃত্ত মিলবে, অনেকেরই মিলে দেখেছি। তাই বারবার প্র্যাকটিস করে মাপের সূক্ষ্মতায় এনে তোমাকে মেলাতে হবে। তোমাদের সিলেবাসটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, অ্যানুয়াল টার্ম। কিন্তু ক্লাস 10-এ তো অ্যানুয়াল টার্ম বলে কিছু নাই, আমরা সেকেন্ড টার্মের মধ্যেই সব সিলেবাস শেষ করি। আশা রাখবো এবছরও সেকেন্ড টার্ম বলতে আগস্ট মাসে হয়, ফার্স্ট টার্ম তো হচ্ছে না, অনিবার্য কারণবশত তোমরা সবাই বুঝতে পারছো। আগস্ট মাসের মধ্যে আমাদের সিলেবাসটা শেষ করতে হবে, বা সেপ্টেম্বর বড় জোর পুজো ভ্যাকেশনের আগে শেষ করি, এবছরও শেষ হবে। তো তোমাদের সম্পাদ্যের তিনটে ভাগ করা হয়েছে, একটা ফার্স্ট টার্মে আছে পরিবৃত্ত অন্তর্বৃত্ত, সেকেন্ড টার্মে আছে বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন বা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের একটি বা দুটি স্পর্শক অঙ্কন, এবং অ্যানুয়াল টার্মে রয়েছে তোমাদের মধ্য সমানুপাতিক, অর্থাৎ জ্যামিতিক উপায়ে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করা। তোমরা বর্গমূল করতে শিখেছো, বীজগণিতের নিয়মে, পাটিগণিতের নিয়মে, জ্যামিতিক নিয়মে তোমাদের বর্গমূল করতে হবে, জ্যামিতির সাহায্যে বর্গমূল করতে হবে। হয়তো 27-এর বর্গমূল, 32-এর বর্গমূল, 31-এর বর্গমূল কত হবে, এগুলো জ্যামিতিক উপায়ে জ্যামিতির সাহায্যে আমরা করব, ওটা থার্ড টার্মে রয়েছে। তো আমি একটা টার্মে করালাম, আবার একটা উপপাদ্য করে নিই, উপপাদ্যের একটা বা দুটো চ্যাপ্টার করে নিয়ে আবার বাকি সম্পাদ্য করাবো, এরকমই ভেবে রেখেছি। আজকে আমি তোমাদের উপপাদ্য করাচ্ছি। তোমরা বের করো পাতা নম্বর 206,
15 নম্বর চ্যাপ্টার, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, থিওরেম রিলেটেড টু ট্যানজেন্ট অফ এ সার্কেল। এই চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করব। তো দেখো, বৃত্তস্থ বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। বৃত্তের স্পর্শক উপপাদ্য। Theorem related to the tangent of a circle. তো দেখা যাক, স্পর্শক কাকে বলবো আমরা? বৃত্তের স্পর্শক। What is the tangent? Which straight line is called the tangent of a circle? কোন সরলরেখাটাকে আমরা ট্যানজেন্ট বলবো, স্পর্শক বলবো? স্পর্শ কথাটার অর্থ তোমরা সবাই জানো, যাকে বাংলাতে বাংলা ওয়ার্ড স্পর্শ কথাটা, তার সমার্থক শব্দ হিসাবে আমরা ব্যবহার করি ছুঁয়ে নেওয়া। কোনো জিনিসকে আমি এইভাবে ছুঁয়ে নিলাম, এটাকে বলা হয় স্পর্শ করা। যদি এটাকে স্পর্শ করা বলবো না, আমি এটাকে ধরে রয়েছি আমি। কিন্তু এইভাবে যদি আমি এটা করি, এটাকে ধরে নিলাম, আর যদি এইভাবে জাস্ট এইভাবে করে রাখি, এটাকে বলবো আমরা টাচ করে রয়েছি, ছুঁয়ে রয়েছি, স্পর্শ করে রয়েছি। এই স্পর্শ, যে স্পর্শ করে তাকে বলবো স্পর্শ। এই স্পর্শ অর্থাৎ একটি সরলরেখা যা কোনো বৃত্তকে স্পর্শ করে থাকবে, তাকেই বলবো আমরা স্পর্শ। এই স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। আমি স্পর্শ কোনগুলো হতে পারে একটা বৃত্তের, তোমাকে এঁকে দেখাচ্ছি আমি। ধরো, এই হচ্ছে একটি বৃত্ত, কেন্দ্র এই। আমি অনেকগুলো সরলরেখা টানছি এখান থেকে। এই একটি বিন্দু ধরো এইভাবে চলে গেল, এইভাবে চলে গেল, এইভাবে চলে গেল। অনেকগুলো সরলরেখা চলে গেছে, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে। এটাকে হয়তো বাদিয়ে দিলাম, বাদ, এরকম গেল, কে, এফ, এম, এন, ও। এটা যদি এক্স কেন্দ্রবৃত্ত হয়, এবি সরলরেখা, এসি সরলরেখা, এডি সরলরেখা, এই সরলরেখা, এফ, এজি, এইচ, এআই, এজে, একে, এল, এম, এন, ও। এই সরলরেখাগুলোর মধ্যে দেখো তো কোনটাকে আমরা স্পর্শক বলবো? খুব স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ, এবি বৃত্তের বাইরে দিয়ে গেছে, এসিও কিছুটা হলেও বৃত্তের বাইরে দিয়ে গেছে, এই বৃত্তকে ভেদ করে চলে গেছে দুই জায়গায়, এই, এফ, এজে, এজি, এইচ, এআই, এজে, একে, এল। এরা বৃত্তকে ভেদ করে চলে গেছে। আবার ওই দিকে গিয়ে দেখা যাচ্ছে এন, ও, এরা বৃত্তের বাইরে দিয়ে চলে গেছে।
এখানে কেবলমাত্র দুটি সরলরেখাকে দেখতে পাচ্ছি, একটা এডি আর একটা এএম। এডি সরলরেখা, এএম সরলরেখা বৃত্তকে বোধ হয় জাস্ট একটা জায়গাতে ছুঁয়েছে, ফাঁকা রেখেও যায়নি, আর বৃত্তকে ক্রস করে চলে যায়নি, বৃত্তের পরিধিকে ভেদ করে যায়নি। বৃত্তের পরিধিকে একটা জায়গাতে ছুঁয়েছে, চলে গেছে, আবার ওইদিকে ছুঁয়েছে, চলে গেছে। এই ধরনের যে সরলরেখাগুলো পাবো তাকে বলবো আমরা বৃত্তের স্পর্শ। এই বৃত্তটাতে যতগুলো সরলরেখা এঁকেছি, আরো হাজারো সরলরেখা আঁকা যায়, তার মধ্যে এডিকে এবং এএমকে আমরা স্পর্শ বলতে পারি। একটি সরলরেখা হইতে এখান থেকে গেল, ধরে নিচ্ছে এখান থেকে গিয়ে এই পর্যন্ত গিয়ে এখানে গিয়ে টাচ করে থেকে গেল, এটা হয়তো দিয়ে দিলাম আমি একিউ দিলাম। দেখো তো, একিউকে আমরা স্পর্শ বলবো কিনা? এরা তো স্পর্শ হলো না, এবি স্পর্শ হলো না, এসি হলো না, এই হলো না, এফ হলো না, এজি হলো না, এইচ হলো না, এআই হলো না, এজে হলো না, এ কে এল এন এও হলো না, হলো একমাত্র এডি এবং এম। কেন? ওরা জাস্ট বৃত্তের পরিধিকে ছুঁয়ে গেছে, সেই জন্য এরা হচ্ছে স্পর্শ। তো সেই মতো একিউ তো বৃত্তের পরিধিকে কেবলমাত্র ছুঁয়েছে, ভেদ করে যায়নি। এটাকে স্পর্শ বলবো না বলবো না, একটা বিতর্ক আসতে পারে, প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি যখন বললেন কেবলমাত্র ছুঁয়ে থাকবে সেটাই স্পর্শ, একিউ তো কেবলমাত্র ছুঁয়ে রয়েছে, এটাই স্পর্শক হবে কিনা? জ্যামিতির ভাষায় এটা স্পর্শক হবে না। কেন বলো তো? একিউ ছুঁয়ে থাকলেও ভেদ করার একটা সম্ভাবনা রয়েছে। যদি একটু বাড়িয়ে দিই আমি, তাহলে বৃত্তের পরিধিকে ভেদ করে যাবে। জাস্ট একটু বাড়াও, দেখবে ভেদ করে গেছে। কিন্তু এদিকে যত দূর বাড়িয়ে যাও, এম কে যত দূর বাড়িয়ে যাও, আর কোনোদিন ওদের বৃত্তের পরিধিকে কোথাও ছুঁয়ে যাওয়ার, ভেদ করার কোনো পসিবিলিটি থাকছে না। যেখানে পসিবিলিটি নাই সেখানে হবে তাকে বলবো আমরা স্পর্শ। যেহেতু একিউর একটা পসিবিলিটি থেকে যাচ্ছে, সম্ভাবনা থেকেই যাচ্ছে তাকে ভেদ করা, সেই জন্য স্পর্শক না। এই হচ্ছে স্পর্শকের ধারণা। বৃত্তের পরিধির এখানে কেন এইভাবে একটা স্পর্শক আসতে পারে, এইভাবে একটা স্পর্শক আসতে পারে, তারপরে এইভাবে একটা স্পর্শক আসতে পারে। কিন্তু যেই স্পর্শক হোক না কেন, তুমি দেখবে কেবলমাত্র একটা, যে কোনো একটি সরলরেখা একটা বৃত্তকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করবে, একটার বেশি বিন্দুতে স্পর্শ করবে না। একটি বিন্দুতে স্পর্শ, এটা মনে হচ্ছে অনেকগুলো বিন্দু জুড়ে আছে, আমি হাতে আঁকলাম, কিন্তু জ্যামিতির ধর্ম অনুযায়ী একটি সরলরেখা কোনো বৃত্তের পরিধিকে কেবলমাত্র একটি বিন্দুতে স্পর্শ করতে পারে, তার বেশি বিন্দুতে স্পর্শ করবে না। এই হচ্ছে স্পর্শকের ধারণা। এবার দেখবো, তোমরা কথা বলতো প্রথম দিকে এইরকমই আলোচনা, আমি যেগুলো কথা বললাম এগুলো আলোচনা করে দেওয়া হচ্ছে। দেখো তোমরা পাতা নম্বর 207 দেখো, চিত্র দিয়েছে। দেখো এই যে বৃত্ত, আমি হাতে কলমে যাচাই করি, ওখানে একটি বৃত্ত লাল দাগ দিয়ে যে বৃত্ত করে দেওয়া আছে, তার যতগুলো তীর চিহ্ন দিয়ে আঁকা হয়েছে সরলরেখা, তার মধ্যে একটি হচ্ছে স্পর্শক। সেটা কোনটা? দেখো এবি, পি বিন্দু দিয়ে যে গেছে সরলরেখা, এবিটাই হচ্ছে স্পর্শক, যেটা লাল কালি দিয়ে অঙ্কন করে দেওয়া আছে সেটাই। আর তার নিচের যে চিত্রটা দেওয়া আছে, সমান্তরাল করে সরলরেখাগুলো অঙ্কন করা হয়েছে তীর চিহ্ন দিয়ে, সেটা একমাত্র হচ্ছে কিউ বিন্দুতে হয়েছে। এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ, যে তীর চিহ্ন কিউ বিন্দু দিয়ে গেছে, এটি একটি স্পর্শক। এবং উপরে আছে এ ড্যাশ এবং বি ড্যাশ পি বিন্দু দিয়ে গেছে, এটা স্পর্শক। আর বাকিগুলো কোনোগুলোই স্পর্শক নয়। স্পর্শকের ধারণা হলো স্পর্শক মানে কেবলমাত্র স্পর্শ করে চলে যাবে, ছুঁয়ে চলে যাবে, টাচ করে চলে যাবে। জ্যামিতির ভাষায় যা টাচ করে চলে যায় সেটাই হচ্ছে ট্যানজেন্ট। এই জন্য এগুলোকে আমরা বলবো এখানে ট্যানজেন্ট।
যেমন প্রথম চিত্রে এবি পি বিন্দুতে ট্যানজেন্ট হয়েছে সেই সার্কেলের, এবি ইজ দ্য ট্যানজেন্ট অফ দ্য গিভেন সার্কেল। এখানে এ ড্যাশ বি ড্যাশ ইজ দ্য ট্যানজেন্ট, ট্যানজেন্ট পয়েন্ট হচ্ছে পি, আর এখানে নিচের দিকে হচ্ছে আর কি এ ডাবল ড্যাশ বি ডাবল ড্যাশ কিউ বিন্দুতে ট্যানজেন্ট হয়েছে, কাজে এ ডাবল ড্যাশ পি ডবল ড্যাশ হয়েছে একটা ট্যানজেন্ট এই সার্কেলটা। ঠিক আছে, এই হচ্ছে ট্যানজেন্ট গেল স্পর্শক। এবার দেখো পাতা উল্টাও, 208 পাতায় সরাসরি উপপাদ্যে যাচ্ছি। উপপাদ্যটি কি বলছে? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, কোনো বিন্দুতে, যে কোনো একটা বিন্দুতে একটা স্পর্শক হতে পারে, কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। বৃত্তের তো অসংখ্য ব্যাসার্ধ হয়, হাজারো ব্যাসার্ধ হয়, আনকাউন্টেবল। সে হাজারো ব্যাসার্ধের মধ্যে, অসংখ্য ব্যাসার্ধের মধ্যে স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধটা যাবে সেই ব্যাসার্ধ আর যে বিন্দুটি স্পর্শক হলো, এই স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্বভাবে অবস্থিত হবে। এটি আমাকে প্রমাণ করে দেখাতে হবে। এটা প্রমাণ করবার জন্য তোমাদের কিছু ক্লাস, প্রিভিয়াস ক্লাসের একটু ধারণা থাকতে হবে। তোমরা ক্লাস 8-এ পড়েছ, অষ্টম শ্রেণীতে। সম্ভবত একটি উপপাদ্য আছে, সে পড়েছো তোমরা। সেটা কি? কোনো একটি সরলরেখার বহিস্থ বিন্দু থেকে ওই সরলরেখার উপর, ওই সরলরেখা পর্যন্ত যতগুলি সরলরেখা অঙ্কন করা যায় তার মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম, বা যেটি হবে ক্ষুদ্রতম সেটি হবে লম্ব। কি ধরনের কথা? ধরে নাও এবি একটি সরলরেখা, বহিস্থ বিন্দু হচ্ছে সি। সি থেকে যদি আমি এবি এর উপর সরলরেখাটা নিই, এইভাবে এলো, এইভাবে আরো আসতে পারে, আরো আসতে পারে, এইভাবে চলে যাবে। এইভাবে দেখবে যতগুলি সরলরেখা তুমি টেনেছো সেই বিন্দু থেকে এবি এর উপরে স্কেল দিয়ে যদি মাপো, সবচাইতে ছোট কোনটা হবে, যেটা সোজাসুজি নামবে। আর একটি সরলরেখার উপর সোজাসুজি যেটা নামবে সেটাই 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। আর যেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, 90 ডিগ্রি কোণ যেখানে উৎপন্ন করবে, সেই সরলরেখাটা আমরা বলবো লম্ব। অর্থাৎ যতগুলো সরলরেখা অঙ্কন করা যাবে তার মধ্যে যেটা সবচাইতে ছোট, সোজাসুজি যেটা থাকবে সেটাই হচ্ছে সবচাইতে ছোট, ক্ষুদ্রতম। এই ক্ষুদ্রতম সরলরেখাটা হয় লম্ব। কাজে এই ধারণাটা আমাকে থাকতে হবে, যেটা ক্লাস 8-এ পড়েছ। এটুকুই মনে রাখো, কোনো একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যতগুলি সরলরেখা অঙ্কন করা যায় তার মধ্যে লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্রতম, বা যেটি হবে লম্ব সেটির দৈর্ঘ্য হয়ে যাবে ক্ষুদ্রতম। ঠিক আছে, দেখো ভালো করে বোঝো উপপাদ্যটা। বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তার একটা বৃত্ত চিত্র আঁকতে হবে আমাকে। বৃত্তের কোন বিন্দুতে স্পর্শ, ধরে নিচ্ছি এই বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে ও। তাহলে যে অকেন্দ্র বৃত্তের কি বলেছে, কোন বৃত্তের কোন বিন্দুতে, ধরা যায় অকেন্দ্র বৃত্তের এইখানে
যা কিছু নাম দিতে পারো তুমি। এ বিন্দুতে, বৃত্তের কোন বিন্দুতে, এ বিন্দুতে পিকিউ স্পর্শক। আমরা জানি স্পর্শক মানে একদম স্পর্শ করে চলে যাবে। একটা এ বিন্দুতে স্পর্শ করলো, একটা বিন্দুতে স্পর্শ করলো করে বেরিয়ে গেল। কি সরলরেখাটা ধরে নিচ্ছি, স্পর্শকটার নাম হচ্ছে এক্স ওয়াই। ও কেন্দ্রীয় বৃত্তের ওখানে যা প্রশ্ন করেছে সেই হিসাবে আমি সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচনে গেলে বৃত্তের কোন বিন্দুতে, ধরা যায় কেন্দ্র বৃত্তের কোন বিন্দুতে, এ বিন্দুতে বৃত্তকে আমরা চিহ্নিত করি বিশেষ নির্বাচন দ্বারা ভূষিত করি। কিভাবে? তার কেন্দ্র দ্বারা। ও কেন্দ্র বৃত্তের কোন বিন্দুতে, এ বিন্দুতে, ও কেন্দ্র বৃত্তের এ বিন্দুতে স্পর্শ এক্স ওয়াই একটি স্পর্শ, এবং ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি হতে পারে? স্পর্শ বিন্দু হচ্ছে এ। ও কেন্দ্রীয় বৃত্তের অসংখ্য ব্যাসার্ধের মধ্যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে ও এর সঙ্গে একে যুক্ত করতে হবে। দেখে নাও, ও বিন্দুগামী ব্যাসার্ধ, এ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে কি কমপ্লিট আমাদের সাধারণ নির্বাচন। বিশেষ নির্বাচনটা কি দাঁড়াচ্ছে? ধরা যায় অকেন্দ্র বৃত্তের এ বিন্দুতে এক্স ওয়াই স্পর্শক এবং ও এ হচ্ছে সেই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আবার বলছি, অকেন্দ্র বৃত্তের এ বিন্দুতে এক্স ওয়াই স্পর্শক এবং ও এ হচ্ছে সেই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে যে কি বলেছি, স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শকে এক্স ওয়াই আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ও এ, এরা পরস্পরের উপর লম্ব। তার মানে ও এ লম্ব এক্স ওয়াই, ও এ লম্ব এক্স ওয়াই, এটাই আমাকে প্রমাণ করতে হবে। বা এটাও বলতে পারো তুমি পরস্পরের উপর লম্ব মানে ও এ, একই কথা। 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলেই একজন অপরজনের উপরে লম্ব হয়ে যায়। ভূমিকে লম্ব ধরতে পারো, একটাকে ভূমি ধরতে পারো, একটিকে লম্ব ধরতে পারো। ও এ লম্ব এক্স ওয়াই অথবা এক্স ওয়াই লম্ব ও এ। যাই হোক, এটার জন্য কি করব আমরা পড়ে দেখবে, বই পড়লে বুঝতে পারবে, আমিও বলছি। তাহলে এর আগে আমি বললাম ও বিন্দু থেকে এক্স ওয়াই পর্যন্ত যতগুলো সরলরেখা অঙ্কন যদি আমরা করতে পারি একাধিক দিয়ে, যদি আমি প্রমাণ করতে পারি যে ও এর দৈর্ঘ্য সবচাইতে ক্ষুদ্রতম, ও এর দৈর্ঘ্য সবচাইতে ছোট, সবচাইতে ছোট হলে তাকে আমরা ক্ষুদ্রতম বলবো। যতগুলো সরলরেখা টানবো তাহলে আমি প্রমাণ করতে পারবো ও এ হচ্ছে এক্স ওয়াই এর উপর লম্ব। এটার জন্য কি করবো আমরা, এক্স ওয়াই এর উপর এ ব্যতিরেকে, এ ছাড়া অপর যে কোনো একটা বিন্দু নাও। কোন দিকে নেবে? আইদার রাইট সাইড আর লেফট সাইড, তোমার খুশি। বাম সাইডে নিতে পারো, ডান সাইডে নিতে পারো। এক্স ওয়াই এর উপরে হতে হবে এ বিন্দু ছাড়া। এ বিন্দু ছাড়া ধরে নেব এইদিকে নিয়ে নিলাম আমি। কি দিচ্ছি আমি? এই দিলাম। এক্স ওয়াই এর উপর এ বিন্দু ব্যতিরেকে অপর একটি বিন্দু পি নিলাম। দিয়ে কি বলবো আমরা? পি এর সঙ্গে ও বিন্দু
যুক্ত করলাম। এইটুকু করবো, অঙ্কন করবো এইটুকুই, বলবো এক্স এর উপর এ ব্যতি রেখে পি অপর যে কোনো বিন্দু নিলাম, ওপি যুক্ত করা হলো, ও কমা পি যুক্ত করা হলো। যুক্ত করা হয়েছে। এবার দেখো এ বিন্দু যেহেতু একটি সরলরেখা একটি বৃত্তকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করতে পারে, এ বিন্দুতে স্পর্শ করে দিয়েছে বলেই স্বীকার করে দিয়েছি, কাজে এ বিন্দু ছাড়াও অপর যে কোনো বিন্দু তার বৃত্তের বাইরে অবস্থান করবে, কারণ এ বিন্দুতে স্পর্শ করে এদিকে গেলেও তো বৃত্তের বাইরে পড়ে যাবে, ডান দিকে গেলেও বৃত্তের বাইরে পড়ে যাবে। কাজে এ বিন্দু ছাড়া অপর যে কোনো বিন্দু এক্স এর উপর বৃত্তের বাইরে অবস্থান করবে। যেহেতু পি বিন্দু হচ্ছে এ ছাড়া অপর একটা যে কোনো বিন্দু এক্স এর উপর, কাজে পি বিন্দুটি হচ্ছে বৃত্তের বাইরে অবস্থিত, সেই জন্য ও আর পি কে যুক্ত করলে তা বৃত্তের পরিধিকে অবশ্যই একটি বিন্দুতে ছেদ করবে। ধরে নিচ্ছি সেই ছেদবিন্দুটা কিউ। বোঝা গেল? এ ব্যতি রেখে অপর যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থান করবে, কাজে পি বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত, আর যেহেতু পি বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত সেই জন্য ও এর সঙ্গে পি কে যুক্ত করলে তা বৃত্তের পরিধিকে অবশ্যই একটি বিন্দুতে ছেদ করবে। ধরে নিচ্ছি সেই ছেদবিন্দুটা হচ্ছে কিউ। এবার দেখো কি বলবো আমি, এখানে ও এ সমান হচ্ছে ও কিউ, কেন বলতে পারো? ও এ সমান ও কিউ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ নয় কি? একই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলে। আবার পি বিন্দুটি কিউ বিন্দুটি ওপি এর উপর অবস্থিত। যুক্তিটা দেখাবে এভাবে, কিউ বিন্দুটি ওপি এর উপর অবস্থিত এবং পি এবং ও এর মধ্যবর্তী একটি বিন্দু। একটি সরলরেখার মধ্যবর্তী যদি একটি বিন্দু হয়, সাপোজ এবি একটি সরলরেখা, সি যদি এখানে একটা নিয়ে নিই, এ আর বি এর মধ্যবর্তী বলতে মিডিল পয়েন্ট নয়, কিন্তু এর মাঝে অবস্থিত হবে, এদিকে হতে পারে এদিকে যে কোনো মধ্যবর্তী মানে একবার মাঝখানে কথা নয়, মধ্যবর্তী একটি বিন্দু। কাজেই এসি যেখানেই থাকে না কেন এ বি এর উপরে, এ আর বি এর মাঝখানে এখানে যেখানেই থাকে না কেন, এসি ইজ অলওয়েজ ইজ লেস দ্যান এবি হবে নাকি? এখানে এসি ইজ লেস দ্যান এবি। সি বিন্দুর অবস্থান এখানে না হয়, যদি এখানে হতো তো বো হতো, এখানে হলে তো বো হতো, একেবারে এই প্রান্তে হলো এখানে হলো, তো সেই মতো দেখো কিউ বিন্দুটা হচ্ছে ও এবং পি এর মধ্যবর্তী, ও পি এর উপর অবস্থিত, ও এবং পি এর মধ্যবর্তী একটি বিন্দু। কাজেই ও কিউ ইজ লেস দ্যান ওপি হবে। ওটা যুক্তি দিয়ে বলে দিবে, এখানে কিউ বিন্দুটি হচ্ছে ও পি এর উপর অবস্থিত এবং ও এবং পি এর মধ্যবর্তী একটি বিন্দু। অতএব ও কিউ ইজ লেস দ্যান ওপি। কিন্তু ও কিউ আর ও এ তো সমান, অতএব আমরা বলতে পারি or OA is less than OP. OA is less than OP. এইভাবে P
পি বিন্দুর অবস্থান এইখানটাই না হয়ে যদি এইখানটাই হতো, তবুও ওই যুক্তিতে প্রমাণ করা যেতে পারতো যে ও ইজ লেস দেন ওপি। যদি এইখানটাই হয় তবুও সেটা যুক্ত করে প্রমাণ করতে পারবো, এখানে হলেও প্রমাণ করতে পারবো ও ইজ লেস দেন ওপি। ওপি, ওপি ওয়ান, ওপি টু যদি এরকম হয়, ওপি থ্রি তবু এইদিকে হবে। যদি এরকম হয়ে যায়, এইভাবে দেখা যাবে ও ইজ লেস দেন ওপি, ও ইজ লেস দেন ওপি ওয়ান, ও ইজ লেস দেন ওপি টু, ও ইজ লেস দেন ওপি থ্রি, ও ইজ লেস দেন ওপি ফোর, and so যতগুলো তুমি করবে তার মধ্যে দেখবে ওই সবারই চাইতে ছোট, যাকেই নিবে না তুমি এক্স ওয়াই এর উপর পি, পি এর অবস্থান যেখানেই হোক না কেন একে বাদ দিয়ে দেখবে তাদের মধ্যে ওই এর দৈর্ঘ্য হচ্ছে সব চাইতে ছোট। আর আমরা জানি যে এক্স ওয়াই এর উপর ও বিন্দু থেকে যতগুলি সরলরেখা অঙ্কন করা যাবে ক্ষুদ্রতমের দৈর্ঘ্যই লম্ব হয়, বা লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম হয়। কাজে এতগুলো সরলরেখার মধ্যে ওই এর দৈর্ঘ্য হচ্ছে ক্ষুদ্রতম, অতএব আমরা বলে দিতে পারবো ও ইজ লম্ব এক্স ওয়াই। বা সেটাই প্রমাণিত হয়ে গেল। পড়ে দেখবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম আজকে বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শক এবং সেই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব। এবার দেখো সেই সংক্রান্ত কতগুলো প্রয়োগ দিয়েছি। কোনো বৃত্তের যে কোনো ব্যাসার্ধে প্রান্ত বিন্দু দিয়ে ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব সরলরেখা ওই বৃত্তের প্রান্ত বিন্দুতে স্পর্শক হবে। কি বলেছে? কোনো বৃত্তের যে কোনো ব্যাসার্ধের প্রান্ত বিন্দু দিয়ে ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব সরলরেখা ওই বৃত্তের প্রান্ত বিন্দুতে স্পর্শক হবে। আমরা যদি ধরে নিচ্ছি এখানে যদি ওটা স্পর্শক না হয়, দেখো ওখানে যুক্তি দিয়ে দেখিয়েছে যে প্রান্ত বিন্দুতে স্পর্শক হবে। স্পর্শক যদি না হয় হয়তো কোনো সরলরেখার প্রান্ত বিন্দুতে একটা স্পর্শক হলো, কি বলেছে তোমাকে? দেখো কোন বৃত্তের যে কোনো ব্যাসার্ধের ধরে নিয়েছি ও কেন্দ্রবৃত্তের ওই ব্যাসার্ধের প্রান্ত বিন্দু হচ্ছে এ, প্রান্ত বিন্দুতে ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব সরলরেখা, অঙ্কিত লম্ব সরলরেখা, এই লম্ব সরলরেখা চলে গেল মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। সরলরেখা ওই বৃত্তের প্রান্ত বিন্দুতে স্পর্শক হবে। এটাকে এক্স ওয়াই কে আমাকে প্রমাণ করতে হবে যে স্পর্শক। এতক্ষণ বলছি স্পর্শক হচ্ছে একটি প্রান্ত বিন্দুতে সরলরেখা, এক্স ওয়াই কে সরলরেখা বলছে। এবার আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে এটা হচ্ছে স্পর্শক। ধরে নিচ্ছি এক্স ওয়াই স্পর্শক নয়, স্পর্শকটা হয়তো দেখা গেল পিকিউ হয়ে গেল। তখন যুক্তিটা এইরকম হবে। একটু আগে আমরা শিখলাম স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব। এখানে ওই হচ্ছে ব্যাসার্ধ এবং তর্কের খাতিরে ধরে নিয়েছি যে পিকিউ হচ্ছে এ বিন্দুতে স্পর্শক, কারণ এক্স ওয়াইকে আমরা স্পর্শক ধরলাম না, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে যে এক্স ওয়াই হচ্ছে স্পর্শক। আপাতত আমরা সেটাকে ধরে রাখছি, যুক্তি দিয়ে আমি বলছি আমি মানবো না। কেউ হয়তো যদি বলে যে আমি আমার এই যুক্তি মানবো না, তাকে যুক্তি দিয়ে আমাকে খণ্ডন করে দেখাতে হবে। তোমাদের মধ্যে কেউ বললো যে আমি এটাকে এক্স ওয়াই কে স্পর্শক মানবো না, তাহলে কি করব? এবার আমরা যুক্তি দেখাবো যারা আমরা মানবো। কি যুক্তি দেখাবো? তুমি যদি বলো যে এক্স ওয়াই স্পর্শক নয়, তাহলে কে পিকিউ স্পর্শক? তো আমরা জানি স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়ে যায়, অতএব ওই লম্ব হয়ে যাবে
পিকিউ, অর্থাৎ অর্থাৎ কোণ ও এ পি বা ও এ কিউ, যাই বলি না কেন, ও এ পি বা ও এ কিউ সমান 90 ডিগ্রি। কিন্তু আমাদের দিয়ে দেওয়া আছে কি, প্রান্ত বিন্দুতে অঙ্কিত লম্ব, অর্থাৎ এক্স ওয়াই এর উপর ও এ লম্ব, কাজেই দেওয়া আছে এটা হচ্ছে প্রদত্ত ও এ এক্স বা ও এ ওয়াই, এটা সমান 90 ডিগ্রি। এটা প্রদত্ত বা সিটা, আর এটা আমি বা তুমি তর্ক করে ধরে নিলাম। তাহলে কি হয় দেখা যাক। ওই সরলরেখা এই বিন্দুতে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। একটি বিন্দুতে একটি সরলরেখার উপর দুটি 90 ডিগ্রি কোণ হতে পারে না একটি বিন্দুতে, অসম্ভব কথা। এটা জ্যামিতি থেকে মানবে না, পৃথিবীর কোনো জ্যামিতিবিদ মানবে না, জ্যামিতি জানে এরকম কোনো স্টুডেন্ট মানবে না যে একটি বিন্দুতে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কাজে যেটা আমরা ধরে নিয়েছিলাম ও এ পি বা ও এ কিউ 90 ডিগ্রি, কাজে এই ধারণাটা ভুল। কাজে এটাই ঠিক, আর এটা ঠিক হলেই এটাই স্পর্শক। কারণ আমরা এর আগে প্রমাণ করে দেখালাম যে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়। ঠিক আছে, এরকম করে দেখো প্রয়োগ নম্বর 2 দেখো, প্রমাণ করে যে বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়। সংকেতটা দিয়ে দিয়েছে, এইরকমই যুক্তি দেখাবে। যেহেতু ওই বিন্দুতে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর একটি মাত্র লম্ব অঙ্কন, একটি সরলরেখার উপর এবি সরলরেখার উপর একটি বিন্দুতে কটা লম্ব অঙ্কন করা যাবে? একটা বেশি লম্ব অঙ্কন করা যাবে না। কাজেই যেহেতু একটির বেশি লম্ব অঙ্কন করা যাবে না, কাজে একটির বেশি স্পর্শক হতে পারে না। ঠিক আছে, ওই রকম যুক্তিতে প্রমাণ করি যে স্পর্শ বিন্দুটি স্পর্শকের উপর অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্রগামী হবে। এরকম একটি সরলরেখা ধরে নিব। ধরে নিচ্ছি এখানে একটা স্পর্শক রয়েছে। এই স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কি বলেছে আমাকে? স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর এক্স ওয়াই যদি স্পর্শক হয়, এটা হচ্ছে এ বিন্দু, এটা হয়তো দেখাচ্ছে কেন্দ্রগামী হলো না। কেন্দ্রগামী তো হবে, এর আগে আমি জানতাম কেন্দ্রগামী কোনো ব্যাসার্ধ আর স্পর্শক লম্ব হয়, ধরেছি কেন্দ্রগামী গেল না, এটা দিয়ে চলে গেল, হয়তো ও আম দিয়ে চলে গেল। তাহলে এটাই যুক্তি দেখাবে। যদি ও আম দিয়ে যায় তাহলে এটাই লম্ব হয়ে যাবে নাকি? আর যেহেতু এটা হচ্ছে কেন্দ্রগামী, ও বিন্দুর সঙ্গে এ বিন্দু যুক্ত করার ফলে আমরা তা জানি কেন্দ্রগামী যদি এটা যদি ব্যাসার্ধ হয় আর এটা যদি স্পর্শক হয়, এখানে 90 ডিগ্রি কোণ হবে। আর তুমি বলছো এটা দিয়ে যাবে না, এটা দিয়ে যাবে, তাহলে এটাও 90 ডিগ্রি কোণ। একটি সরলরেখার পর একটি বিন্দুতেও দুটি 90 ডিগ্রি কোণ হতে পারে না, অসম্ভব কথা। আগেরটার মধ্যেই যুক্তি, আমি যেটা করে দেওয়া সেটা একই ধরনের যুক্তি। কোনো একটি সরলরেখার একটি বিন্দুতে একটি
বেশি 90 ডিগ্রি সমকোণ হতে পারে না। কাজেই সেটা কেন্দ্রবিন্দু ছাড়া ও বিন্দু ও ওয়ান বিন্দু দিয়ে যাবে, এটা ভুল কথা। কাজে সেটা কেন্দ্রবিন্দু দিয়েই যাবে। তারপরে দেখো, মান নির্ণয়ের মতো করে দেখিয়েছি, 5 নম্বর প্রয়োগ করে দেখিয়েছি। 6 নম্বরটা করে দাও নাই, আমি 6 নম্বরটা তোমাদের একটু দেখাচ্ছি, তোমরা পড়ে দেখে নেবে। প্রমাণ করি কোন বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর সমান্তরাল। দেখা যাক। দুটি সরলরেখা সমান্তরাল হবে, তার ধর্ম হচ্ছে, কতগুলো ধর্ম রয়েছে তার মধ্যে একটি ধর্ম হচ্ছে দুটি সরলরেখাকে একটি সরলরেখা ভেদ করার ফলে যদি ভেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি হয়, তাহলে উক্ত সরলরেখা দুটি হয় পরস্পর সমান্তরাল। সেই ধারণা থেকে আমি এটা প্রমাণ করব। কি বলেছে, কোনো বৃত্তের ব্যাসের প্রান্তটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে একটা ব্যাস। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস। প্রমাণ করে যে কোনো বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দিয়ে অঙ্কিত দুটি স্পর্শক, ব্যাসের প্রান্ত বিন্দু দিয়ে অঙ্কিত স্পর্শক মানে এইভাবে চলে আসবে, আর এইভাবে একটা। একটা হয়তো দেখা যাচ্ছে পিকিউ, একটা আরএস। ধরা যায় ও কেন্দ্র বৃত্তের এবি ব্যাস, কাজে এ বিন্দুতে এ প্রান্তে অঙ্কিত স্পর্শক হচ্ছে পিকিউ, এভাবে বলি পিকিউ, এবং এটা হচ্ছে আরএস, বি বিন্দুতে অঙ্কিত। আমাকে প্রমাণ করে দেখাতে হবে। কি প্রমাণ করব? পিকিউ সমান্তরাল আরএস, এটাই আমাকে প্রমাণ করে দেখাতে হবে। আমরা প্রমাণটা কিভাবে করব? শুরু করবো আমরা ও কেন্দ্র বৃত্তের এবি ব্যাস, অর্থাৎ ভেঙে বললেও ওই একটি ব্যাসার্ধ এবং ওবি একটি ব্যাসার্ধ। যেহেতু ব্যাস, সেই জন্য এ, ও এবং বি হচ্ছে সমরেখ, কারণ আমরা জানি ব্যাস কেন্দ্রবিন্দুগামী হয়। কাজেই এখানে বলবো আমরা পিকো স্পর্শক, যার স্পর্শ বিন্দু হচ্ছে এ এবং ও এ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব বলে দিব আমরা ও এ লম্ব পিকিউ, অর্থাৎ কি বলবে তুমি, ও এ পি বা ও এ কিউ, যেদিকে বলো না কেন, ও এ পি ধরলাম, ও এ পি সমান কত ডিগ্রি হবে? ও এ পি না বলে আমরা বি এ পি যদি বলি আমরা, সমান 90 ডিগ্রি। অনুরূপ এবার বি প্রান্তে চলো, ও বি স্পর্শক, আর এস স্পর্শক, যার স্পর্শ বিন্দু হচ্ছে বি এবং ও বি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। একই কথা, আমরা জানি স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব। অতএব ও বি আর মানে এ বি আর সমান 90 ডিগ্রি। এবার বলবে পিকিউ এবং
পিকিউ ও আর এস কে ভেদ করেছে কে? এবি। এবি ভেদ করার ফলে ভেদকের একই পার্শ্বস্থ, এবি এর একই পার্শ্বস্থ দুটি কোণ কি কি আছে? বিএপি প্লাস এবিপি, এবিআর। বিএপি প্লাস এবিআর সমান কত হয়েছে? সমান 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। আমরা জানি দুটি সরলরেখাকে একটি সরলরেখা ভেদ করলে ভেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ দ্বয় সমষ্টি দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি হলে উক্ত সরলরেখা দুটি হবে সমান্তরাল, অর্থাৎ পিকিউ সমান্তরাল আর এস প্রমাণ হয়ে গেল। কাজে এটা করবে। 6 নম্বরটা অবশ্যই বাড়িতে করবে তোমরা, 2 নম্বর করবে, 3 নম্বর করবে, যেগুলো করে দেওয়া হচ্ছে সেগুলো দেখবে। আর 15-এর 1-2 এটা করবে যতটুকু পারবে, আমি একদিক থেকে তোমাদেরকে করে দেবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুখে থেকো, করোনা থেকে বেঁচে থেকো। লেখা